এক যুগ পর নিবন্ধন ফিরে পেল জামায়াত। হাইকোর্টের রায় আপিল বিভাগে বাতিল। দাঁড়িপাল্লা নিয়ে সিদ্ধান্ত নেবে ইসি। আমরা প্রত্যাশা করি ইলেকশন কমিশন রায়ের কপি পাওয়ার পরে অবশ্যই দ্রুততম সময়ের মধ্যে এই দুটো বিষয়ের সিদ্ধান্ত নেবেন। ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল। শুনানি বিটিভিতে সরাসরি সম্প্রচারের প্রস্তুতি। ভারী বর্ষণে সিলেটে টিলা ধসে 4 জনের মৃত্যু। বিপদ সীমায় সুরমাকুশিরা। চট্টগ্রামে জলাবদ্ধতায় নগরবাসীর দুর্ভোগ। কাল ঘোষণা হবে প্রস্তাবিত বাজেট। সম্ভাব্য আকার 7,90,000 কোটি টাকা। ভারসাম্য রক্ষায় মূল চ্যালেঞ্জ। এবং বিধিনিষেধে দীর্ঘদিন পর্যটক শূন্য সেন্ট মার্টিন। বিরূপ প্রভাব দ্বীপের অর্থনীতিতে। বিকল্প কর্মসংস্থানের খোঁজে প্রশাসন। স্বাগত। এখন ঢাকায় পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি মেহেরিন অ্যানি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই আগস্টে গণহত্যার অভিযোগে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছেন প্রসিকিউশন টিম। এর মাধ্যমে শুরু হলো শেখ হাসিনার বিচার প্রক্রিয়া। এ বিষয়ে আরও জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আজহার লিমন। লিমন, ফরমাল চার্জ দাখিলের পর শুনানি কি শুরু হয়েছে কিনা? এছাড়া প্রথমবারের মতো এই বিচার কার্য সরাসরি প্রচারিত হবে বিটিভিতে। এ বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই প্রান্ত থেকে আপনাকে জানাতে পারি যে এই কিছুক্ষণ আগে এই কোর্ট বসেছে এবং আমরা দেখলাম যে প্রসিকিউশন টিম প্রবেশ করেছে। তদন্ত সংস্থার যিনি প্রধান উনিও এখানে প্রবেশ করলেন। আর যারা বিচারক আছেন তারা তো আছেনই। যেটি আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি যে আদালতের কাছে এই যে 3 জন ব্যক্তি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশ প্রধান আবদুল্লাহ আল মামুন, তাদেরকে অভিযুক্ত করে অভিযোগ দাখিল এরই মধ্যে করেছে প্রসিকিউশন টিম। এবং জানেন যে এই 18 দিন আগে গেল মাসের 12 তারিখ তদন্ত সংস্থা কিন্তু প্রসিকিউশন টিমের কাছে ওই অভিযোগপত্রটি কিন্তু জমা দিয়েছিল। সেইখানে প্রসিকিউশন টিম সাক্ষীদের জবানবন্দি আরও অন্যান্য প্রমাণাদি যোগ করে, আরও বিশ্লেষণ পর্যবেক্ষণ যোগ করে সেটি কিন্তু আজকে এই আদালতের কাছে জমা দিল। এবং এর মাধ্যমে বলা যায় যে জুলাই আগস্ট গণঅভ্যুত্থান দমনে যে গণহত্যা পরিচালিত হয়েছে সেই গণহত্যার আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া এর মাধ্যমে শুরু হলো। যেটি এখন হবে সেটি হলো যে এটির উপর শুনানি হবে। এবং যেটি গতকাল প্রসিকিউশনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছিল যে এই যে শুনানি বা এই প্রসিডিংসটি সরাসরি সম্প্রচারের জন্য তারা অনুমতি চাইবে আদালতের কাছে। এবং আমরা দেখছি যে এর একটা প্রস্তুতি এরই মধ্যে নেওয়া হয়ে গেছে। এজলাসের মধ্যে বিটিভির যে সরাসরি সম্প্রচার যে দল তারা কিন্তু এরই মধ্যে সেখানে অবস্থান নিয়েছে এবং এই শুনানিটি যখন শুরু হবে তখন তারা কিন্তু সেটি সম্প্রচার করবে। যেটি আমরা এতক্ষণ পর্যন্ত খোঁজ খবর নিয়ে জানতে পেরেছি সেটি হলো যে জুলাই হত্যা কাণ্ড অর্থাৎ জুলাই গণহত্যার মাস্টারমাইন্ড হিসাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নির্দেশদাতা হিসাবে উপস্থাপন করা হয়েছে ওই আনুষ্ঠানিক অভিযোগপত্রে। এবং অন্য 2 জন আসামি যাদেরকে এই নির্দেশদাতা হিসেবে দেখানো হয়েছে বা মানবতা বিরোধী অপরাধ ঘটিয়েছে, সেই অভিযোগে অন্য 2 আসামি হলো যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন। কিন্তু এর মধ্যে আমরা দেখছি যে এই 3 জনের বিরুদ্ধে
বিরুদ্ধে আজকে অভিযোগ দাখিল হলো, কিন্তু এর মধ্যে মাত্র একজন আসামি কারাগারে আছেন। বাকি দুইজন অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ওনারা কিন্তু পলাতক আছেন। তো এটির শুনানি তো এখন শুরু হচ্ছে। শুনানি শুরু হওয়ার পর এই প্রসিকিউশন টিম বাইরে এসে কথা বলবেন। শুনানিতে কি হলো সব কিছু ব্যাপার কিন্তু তখন আমরা আপনাদেরকে এখান থেকে জানিয়ে দিতে পারবো। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী আজহার লিমন। চীন বাংলাদেশ বিনিয়োগ ও বাণিজ্য সম্মেলনে কথা বলছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, সরাসরি চলে যাচ্ছে সেখানে। Our sectors are ripe for investment and collaboration. I urge Chinese investors to make Bangladesh their home and their production hub. Our young people is ready to accept that challenge. Again, I extend my heartfelt gratitude to Minister Wang Wetentao and the entire Chinese delegation for your visit. Your engagement signifies a new chapter in Bangladesh-China relations. Chinese investors have transformed economies in some of the Southeast Asian nations. We hope your visit will mark the start of a similar transformation of this country, Bangladesh. Thank you for your visit at this very strategic moment. Welcome to Bangladesh. Thank you very much. চীন বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে কথা বলছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রায় এক যুগ পর দলীয় নিবন্ধন ফিরে পেল বাংলাদেশ জামায়াতে ইসলামী। হাইকোর্টের দেয়া রায় বাতিল করেছেন আপিল বিভাগ। এখন নিবন্ধন ফিরিয়ে দিতেও দলীয় প্রতীক দাঁড়িপাল্লা ইস্যুতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইসিকে নির্দেশ দেওয়া হয়েছে। নিবন্ধন ফিরে পেয়ে উজ্জীবিত জামায়াত। আইনজীবী বললেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে উৎসবমুখর। আরও জানাচ্ছেন জাহিদ হাসান। 2013 সালের 1 আগস্ট জামায়াতের নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। ওই রায়ের বিরুদ্ধে আপিল করলে 2023 সালের নভেম্বরে আইনজীবীর অনুপস্থিতি দেখিয়ে আপিল খারিজ করে দেয় আপিল বিভাগ। পরে গেল বছরের 1 সেপ্টেম্বর জামায়াতের নিবন্ধনের আপিল পুনরুজ্জীবিত করা হয়। আপিল শুনানি শেষ করে রায়ের জন্য দিন ঠিক করা হয়। রোববার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চ রায় ঘোষণা করেন। সকাল 10টার দিকে আপিল বিভাগ তার রায়ে 1 যুগ পর নিবন্ধন ফিরিয়ে দিল। বাতিল করেছে হাইকোর্টের রায়। জামায়াতের নিবন্ধন ইস্যুতে নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ সর্বোচ্চ আদালতের। রায়ে সন্তুষ্ট উজ্জীবিত জামায়াত। হাইকোর্টের যে রায় ছিলেন এই রায়কে বাতিল ঘোষণা করেছেন এবং ইলেকশন কমিশনকে নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রেজিস্ট্রেশন এবং অন্য যে সকল ইস্যু ইলেকশন কমিশনের সামনে আছে বা আসবে সেগুলো যেন দ্রুতই নিষ্পত্তি করেন। সোমবারের মধ্যে রায়ের সংক্ষিপ্ত অনুলিপি হাতে পেয়ে নির্বাচন কমিশনে যাবে জামায়াত। আজকে বাংলাদেশ জামায়াতে ইসলামী তার নিবন্ধন ফিরে পেল এবং প্রতীকের ব্যাপারটিও ইলেকশন কমিশনের সামনে রেফার করা হলো আদার ইস্যু হিসেবে। ইলেকশন কমিশন রায়ের কপি পাওয়ার পরে অবশ্যই দ্রুততম সময়ের মধ্যে এই দুটো বিষয়ের সিদ্ধান্ত নিবেন এবং আমাদের প্রত্যাশা কার্যকর হোক, এটাই আমরা গভীরভাবে বিশ্বাস করি। এই রায়ের আলোকে নিবন্ধন ফিরিয়ে দেওয়ার পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন নির্বাচন কমিশনের আইনজীবী। এটা অনারেবল কোর্টের অর্ডারটা আসবে, ওরা একটা সামারি অর্ডার পাস করবেন, অর্ডারটা আমরা কমিউনিকেট করব, অর্ডারটা দেখে ইলেকশন কমিশন তার পরবর্তী সিদ্ধান্ত নেবেন। রায় শুনতে আদালতে উপস্থিত হয়েছেন জামায়াতের কেন্দ্রীয় ও ঢাকা মহানগরের নেতৃবৃন্দ। তবে রায়ের পর তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া উপস্থিত নেতৃবৃন্দ দেননি। জাহিদ হাসান, এখন, ঢাকা। এদিকে 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 49 আসামিকে হাইকোর্টের দেয়া খালাসের রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি চলছে। সেখানে আছেন সহকর্মী জাহিদ হাসান, চলে যাচ্ছে তার কাছে। জাহিদ, আজই কি শুনানি শেষে আপিলের রায় হতে পারে কিনা জানাবেন? প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 6 বিচারপতির আপিল বেঞ্চের শুনানিটি শুরু হয়। এর আগে সকালে জামায়াতের নিবন্ধন বিষয়ক রায়টি শেষ করা হয়। জামায়াতের নিবন্ধন বিষয় রায়ের পরেই দ্বিতীয় নম্বরে ছিল 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার যেই আপিল হয়েছে সেটি। এই রায়ের যেটি হয়েছে যে গত 27 মে হাইকোর্ট
49 আসামিকে খালাস দিয়েছেন। তার মধ্যে 19 জন ছিলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুল সালাম পিন্টু সহ 19 জন ছিলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, তাদেরও খালাস দেওয়া হয়েছে। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 19 জন ছিলেন যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি, তাদেরকেও খালাস দেওয়া হয়েছে। হাইকোর্ট এই 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় খালাসের যুক্তিতে যেটি বলেছেন তার রায়, যে এই রায়টি যে দেয়া হয়েছে এবং বিচার করা হয়েছে যে অভিযোগপত্র আমলে নিয়ে, এবং আসামিদের স্বীকারোক্তি নেওয়া হয়েছে শুধু মুফতি হান্নানের, হরকাতুল জিহাদ নেতা, যিনি রমনার বটমূলের বোমা হামলা মামলা যার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় হয়েছিল, এবং এই সিলেটের ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরীর উপরে হামলা মামলার রায়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। সেই মুফতি হান্নানের স্বীকারোক্তিমূলক জবানবন্দির উপরেই পুরো মামলার বিচার কাজ শেষ করা হয়েছে, এবং এটি তিনি দ্বিতীয় এবং তৃতীয় দফায় স্বীকারোক্তি দিয়েছেন। এ কারণে হাইকোর্টের কাছে মনে হয়েছে যে এই মামলাটির বিচার কাজ এবং এই মামলার যে অভিযোগপত্র ছিল 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার, সেটি সঠিক প্রক্রিয়া হয়নি, আইনসম্মত উপায় হয়নি, এবং এই চার্জশিটটি এই অভিযোগপত্রটি অবৈধ ছিল। এই বলে হাইকোর্ট মূলত 49 আসামিকে খালাস দিয়েছিলেন। সেই খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করেছে। এর আগেও 2 কার্যদিবস শুনানি হয়েছে, আজকে শুনানির জন্য রয়েছে। আমরা আশা করছি যেটি রাষ্ট্রপক্ষ থেকে এবং আসামি পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা শুনানি আজকের মধ্যে শেষ করার চেষ্টা করবেন, এবং আজকের মধ্যে শেষ করা হলে আপিল বিভাগ হয়তো নতুন তারিখ, একটি রায়ের জন্য একটি তারিখ ঘোষণা করতে পারেন, অথবা আজকেই কোনো আদেশ দিতে পারেন। সেটি পুরোটাই আদালতের এখতিয়ার। তবে আজকে শুনানি শেষ করার জন্য 2 পক্ষই চেষ্টা করবেন বলে যেটি আমাদেরকে জানানো হয়েছে। এবং 21 আগস্ট এই গ্রেনেড হামলার মামলাটি 2004 সালে গুলিস্তানে যে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় 23 বঙ্গবন্ধু অ্যাভিনিউ, সেখানে তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার একটি জনসভা চলছিল। সেই জনসভার উপরে গ্রেনেড হামলা হয়। সেই মামলায় 24 জন আওয়ামী লীগের নেতাকর্মী নিহত হন, এবং সেখানে 300-র বেশি আওয়ামী লীগের নেতাকর্মীরা আহত হন। সেই ঘটনায় মামলা করা হয়। সেই মামলায় তারেক রহমানকে যাবজ্জীবন দণ্ড দেওয়া হয়েছিল, এবং লুৎফুজ্জামান বাবর সহ 19 জনকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছিল। সেটি হাইকোর্ট থেকে খালাস হয়েছে। সেই খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের শুনানি এখন চলছে। হাইকোর্ট থেকে যুক্ত ছিলেন সহকর্মী জাহিদ হাসান। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে নগর ভবনের সামনে সমর্থকদের অবস্থান কর্মসূচি চলছে। সেখানে আছেন সহকর্মী তৌহিদুল তারেক। চলে যেতে তার কাছে। তারেক, ইশরাকের সমর্থকরা কি বলছেন? নগর ভবনের কার্যক্রমের পরিস্থিতি স্বাভাবিক কিনা জানাবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে গেল 2 সপ্তাহ ধরে ইশরাক হোসেনের যে সমর্থকরা রয়েছেন তারা কিন্তু এই সিটি কর্পোরেশন মেয়র হিসেবে তার যে শপথ পড়ানোর হাইকোর্টের যে নির্দেশনা ছিল সেই নির্দেশনার পক্ষে কিন্তু তারা স্লোগান দিয়ে যাচ্ছেন, যাতে খুব দ্রুত সময়ের ভিতরে তাকে এই শপথ পড়ানো হয়। আমরা সকাল থেকে এখানে দেখতে পাই যে নগর ভবনের ভেতরে তার সমর্থকরা অবস্থান করছে এবং দলে দলে এখানে তারা এসে যোগ দিচ্ছেন। তো যে বিষয়টি আসলে এই জটিলতা তৈরি হয়েছে জবে থেকে, সেই বিষয়টা যদি একটু আপনাদেরকে উল্লেখ করি, সেই বিষয়টা হচ্ছে যে গেল 27 মার্চ কিন্তু কোর্ট ইশরাক হোসেনকে এই সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ঘোষণা দেন, এবং ইসিকে আসলে তাকে মেয়র হিসেবে ঘোষণা দিয়ে গ্যাজেট প্রকাশ করার নির্দেশনা দেন। এরপর 1 মাস পরেই কিন্তু ইসি সেই কাজটি করে এবং তাকে মেয়র হিসেবে ঘোষণা দিয়ে গ্যাজেট প্রকাশ করে। কিন্তু বাদসাধ্যে এর কিছুদিন পরেই যখন 14ই মে একজন রিটকারী এই আদেশ এবং এই গ্যাজেটের বৈধতা নিয়ে একটি রিট করেন, এবং এই রিটের পরেই কিন্তু তার যে সমর্থকরা রয়েছেন ইশরাক হোসেনের, তারা কিন্তু এই নগর ভবনের বাইরে অবস্থান নেয় এবং দ্রুত সময়ের ভিতরে তাকে শপথ করানোর জন্য কিন্তু তারা এখানে আন্দোলন করতে থাকেন। কিন্তু গেল 2 সপ্তাহে বিষয়টা নিয়ে নানা জল ঘোলা হলেও এখন পর্যন্ত কোনো সমাধানে কিন্তু আসতে পারেনি। তবে সবচেয়ে ইন্টারেস্টিং যে ফ্যাক্টর রয়েছে সেটি কিন্তু আমরা জানি যে 2020 সালের ফেব্রুয়ারিতে হওয়া এই সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়র হিসেবেই কিন্তু ইশরাক হোসেনকে কোর্ট মেয়র হিসেবে ঘোষণা করেছেন। তবে এই মেয়রের যে মেয়াদ ওই নির্বাচনে, সেই মেয়াদ কিন্তু আজকেই শেষ হওয়ার কথা। তার মানে 1 জুলাই কিন্তু সেই মেয়াদ শেষ হওয়ার কথা। সেই বিষয়ে আসলে দলটির অবস্থান কি এবং
ইশরাক হোসেনের কি অবস্থান সে সম্পর্কে কিন্তু এখন আমরা জানতে পারিনি। আমরা কয়েকজন সমর্থকের সাথে কথা বলেছি, তারা বলছেন খুব দ্রুত সময়ের ভিতরে তারা আজকের মধ্যে হলেও তারা কিন্তু ইশরাকের মেয়র হিসেবে শপথ পড়ানো হোক এই দাবি কিন্তু তারা করছেন। একই সাথে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগ কিন্তু তারা দাবি করছেন। মেয়র পদে শপথ নেয়ার দাবিতে ইশরাক সমর্থকদের অবস্থান কর্মসূচি চলছে, সে খবরে জানাচ্ছিলেন সহকর্মী তৌহিদুল তারেক। কোরবানি ঈদের আগে নাটোরের শহরতলির তেবাড়িয়া হাটে জমেছে পশু বেচাকেনা। দেশি গরুর প্রতি চাহিদা বেশি বলছেন ব্যাপারীরা। এ নিয়ে আরও জানাতে তেবাড়িয়া হাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহবুব হোসেন। মাহবুব, বেচাকেনা কেমন চলছে, এছাড়া দর দাম নিয়ে ক্রেতারা কি বলছেন জানাবেন। এই হাটটি আজকে কিন্তু শেষ দিন, অর্থাৎ ঈদে কোরবানি ঈদের আগে কিন্তু এটি শেষ দিন হাট। তো এই ইতিমধ্যে কিন্তু যারা বিক্রেতারা রয়েছে তারা কিন্তু তাদের যে পশু সেটি কিন্তু নিয়ে আসছেন এবং দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু প্রচুর পরিমাণে যে কোরবানি করবো সেটি কিন্তু এই হাটে জড়ো হয়েছে এবং ক্রেতারা আসতে শুরু করেছে। 2-4 জন আমরা দেখেছি তারা ক্রেতারা রয়েছে, তারা কিন্তু এসে গরু দেখছেন, তারা কেনার চেষ্টা করছেন। এবং দর দাম নিয়ে যদি আপনাকে বলি যে গত বছরের তুলনায় যে কোরবানির যে দাম ছিল এই বছর থেকে অনেকটাই 10 থেকে 15,000 টাকা একটি গরুর প্রতি কিন্তু দাম কম। আপনাকে যদি বলে রাখি যে 3 থেকে 3.5 মণ ওজনের যে গরু রয়েছে সেটি কিন্তু 1,10,000 থেকে 20,000 টাকার মধ্যে কিনতে পারছেন এবং 3.5 মণের উপরে অর্থাৎ 4 মণ বা 4.5 মণ ওজনের যেসব গরু রয়েছে সেগুলো কিন্তু 1,35,000 বা 40,000 টাকা কিনতে পারছে। এছাড়া বড় যেসব গরু রয়েছে অর্থাৎ 5.5 মণ ওজনের সেসব গরু কিন্তু এখানে 1,65,000-70,000 মধ্যে কিন্তু কেনা বেচা হচ্ছে। ইতিমধ্যে কিন্তু এই হাটটি জমে উঠেছে এবং বিভিন্ন জায়গা থেকে কিন্তু গরু আসতে শুরু করেছে। এটি প্রায় 2টা পর্যন্ত কিন্তু এই হাটে গরু আসতে থাকবে এবং ক্রেতারা হচ্ছে দুপুরের পরে কিন্তু ক্রেতাদের যে সমাগম সেটি ঘটবে। এছাড়া এই হাটটিতে যে গরু বেচা কিনা সেটি কিন্তু নির্বিঘ্ন করার জন্য নাটোর জেলা পুলিশ, র্যাব, সেনাবাহিনী সহ আরো যেসব বাহিনী রয়েছে তারা কিন্তু এখানে অস্থায়ী ক্যাম্প করেছে এবং এটি কিন্তু টোটালি মনিটরিং করছে। এছাড়া জাল টাকা নোট শনাক্ত করার জন্য আপনি জানেন যে ঈদের আগে কিন্তু জাল টাকার একটি প্রবণতা বৃদ্ধি পায়, সেদিক থেকে কিন্তু এই জাল টাকা শনাক্তকরণ যে বিভিন্ন মেশিন রয়েছে তারা এখানে বসে আছে, যেটা কোনো জাল টাকা এখানে না পাওয়া যায় এবং কোনো ক্রেতা বিক্রেতার যেন জাল টাকা না পায় সেক্ষেত্রে কিন্তু জেলা পুলিশ সহ আরো যেসব রয়েছে তারা কিন্তু এখানে জাল টাকা মেশিন বসবে। এবং আপনাকে আরেকটু জানিয়ে রাখি যে এবছর নাটোরে কোরবানির যে চাহিদা রয়েছে প্রায় 2.5 লাখ কোরবানির পশু, সেদিক থেকে কিন্তু নাটোরে প্রায় 22,000 যে খামার রয়েছে সেই খামারে প্রায় 5 লক্ষাধিক খামারে কিন্তু 5 লক্ষাধিক গরু মোটা তাজাকরণ করা হয়েছে। অর্থাৎ চাহিদার তুলনায় কিন্তু প্রচুর গরু এখানে মোটা তাজাকরণ করা হয়েছে এবং ইতিমধ্যে যেসব গরু বড় বড় গরু রয়েছে সেগুলো কিন্তু রাজধানী সহ যে বিভিন্ন জেলায় রয়েছে সেই জেলাগুলো কিন্তু যারা মালিক রয়েছে তারা নিয়ে যেতে শুরু করেছে। সব মিলিয়ে যদি বলি যে এবছর কিন্তু গরুর দামটা একটু কম রয়েছে, অর্থাৎ ক্রেতাদের যে নাগালে সেটি রয়েছে এবং ক্রেতারা এবছর কিন্তু তারা কম দামে কিনতে পারছে। তো এই ছিল নাটোরের তেবাড়িয়া হাট থেকে আমার কাছে গরু কেনাবেচা। ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের শুনানি সরাসরি সম্প্রচার হচ্ছে, চলে যাচ্ছে সেখানে। হয়েছিল 1.5 দশক ধরে চলমান 2024 সালের 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত সময়ে আসামিগণের নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে বৈধ চ্যালেঞ্জ হিসেবে দেখা দেয়া তরুণদের অবিস্মরণীয় জাগরণ নির্মূল করার উদ্দেশ্যে আসামিগণ সমস্ত রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ওইসব মুক্তিকামী ছাত্র জনতাকে নির্মূল বা স্তব্ধ করে দেওয়ার উদ্দেশ্যে রাষ্ট্রের প্রশাসন যন্ত্র, পুলিশ, গোয়েন্দা সংস্থা,
অন্যান্য বাহিনী সমূহ এবং সরকারি দলের রাজনৈতিক নেতৃত্ব ও তাদের অধীনস্থ সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী সমূহ এই পরিকল্পিত হত্যাকাণ্ড এবং নির্যাতনে অংশগ্রহণ করে। মাননীয় আদালত এই বিচার শুধু বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় নয়, বরং 2024 সালের জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধ, স্ট্যাটিউট অফ দি আইসিসি এবং বাংলাদেশের 1973 সালের আন্তর্জাতিক সেগুলো হচ্ছে প্রত্যক্ষদর্শী ও জীবিত ভিকটিমদের সাক্ষ্য, অপরাধ সংঘটনের সময় ধারণকৃত ভিডিও ফুটেজ, ড্রোন এবং সিসিটিভি ফুটেজ, আসামিগণের মধ্যে টেলিফোন সংলাপের অডিও ক্লিপস, ডিজিটাল এভিডেন্স সমূহের ফরেনজিক রিপোর্ট, আসামিগণের স্বীকারোক্তিমূলক জবানবন্দি, গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে প্রচারিত তথ্য, ছবি এবং ভিডিও, জাতীয় ইত্যাদি। মাননীয় আদালত এই বিচার অতীতের প্রতিশোধ নয়, এটি ভবিষ্যতের জন্য একটি প্রতিজ্ঞা। আমরা প্রমাণ করতে চাই একটি সভ্য সমাজ যেখানে গণতন্ত্র এবং আইনের শাসন থাকবে, সেখানে গণহত্যা কিংবা মানবতা বিরোধী অপরাধ করা হবে না। বিচার থাকবে সেখানে কেউ আইনের ঊর্ধ্বে থাকতে পারে না। শুরুর এই ঐতিহাসিক মুহূর্তে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি জুলাই বিপ্লবের সেই সব ভিকটিমদের যারা আর কোনোদিন তাদের পরিবারের কাছে ফিরে আসবে না। স্মরণ করছি তাদেরকেও যারা এই আন্দোলনে চোখ, হাত, পা কিংবা শরীরের অন্য কোনো অঙ্গ হারিয়েছেন। স্মরণ করছি সেই সব অকুতোভয় মানুষদের যাদের অপরিসীম ত্যাগের কারণে এই রাষ্ট্র অন্ধকার সময় পেরিয়ে আলোকোজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখছে। এই আদালত এমন একটি সময়ের সাক্ষ্য বহন করছে যা ইতিহাসের এক অনন্য দলিল হয়ে থাকবে। আমরা চাই এই বিচার হোক নিরপেক্ষ, প্রমাণ নির্ভর এবং ন্যায় ভিত্তিক। আমরা চাই এই বিচার শুধু বাংলাদেশের সামাজিক জীবনে সৃষ্ট গভীর ক্ষত মুছে না দিক, বরং এটি হোক এক আত্মাভিমানী জাতির ঐতিহাসিক পুনর্জাগরণ। Much obliged, Your Lordship. This is the opening speech from the Chief Prosecutor. My Lord, we have submitted formal charge containing 135 pages, along with the other documents which contains 8,747 pages. এগুলোর মধ্যে ফর্মাল চার্জে আমরা মোট 5টি অভিযোগ এনেছি। সাক্ষীর সংখ্যা হচ্ছে 81 জন। তথ্যসূত্র মোট 5 খণ্ডে 2018 পৃষ্ঠা। জব্দ তালিকা এবং দালিলিক প্রমাণ মোট 8 খণ্ডে 4005 পৃষ্ঠা। শহীদদের তালিকা 10 খণ্ডে মোট 8747 পৃষ্ঠা। মোট 2724 পৃষ্ঠা। সর্বমোট ডকুমেন্টের পরিমাণ হচ্ছে 8747 পৃষ্ঠা। ইওর লর্ডশিপ, এখন আমি ফর্মাল চার্জ উপস্থাপনের জন্য, ফর্মাল চার্জ যেহেতু অনেক বড়, 2000 আপনি ফর্মাল চার্জে ইন্ডেক্স তৈরি করলে ভালো হয়। মানে এখানে আমরা যদি হেডিং দিয়েছি এবং সেটা হেডলাইন আছে সিকিউরিটি দিলে অসুবিধা নাই। মানে সাবমিটেড ইন্ডেক্স মানে উইল ডু মানে ফর্মাল চার্জের আমাদের এখানে আমাদের বিজ্ঞ প্রসিকিউটর বৃন্দ উপস্থিত আছেন। আমি ওনাদের নামগুলো একটু পড়ে দিচ্ছি। মালর, আমার সাথে আছেন বিজ্ঞ প্রসিকিউটর জনাব আব্দুল সোবহান তরফদার, বিজ্ঞ প্রসিকিউটর জনাব মিজানুল ইসলাম, বিজ্ঞ প্রসিকিউটর জনাব গাজী মনোয়ার হোসেন তামিম, বিজ্ঞ প্রসিকিউটর BM সুলতান মাহমুদ, বিজ্ঞ প্রসিকিউটর শহীদুল ইসলাম সর্দার, বিজ্ঞ প্রসিকিউটর ফারুক আহমদ, বিজ্ঞ প্রসিকিউটর আব্দুল্লাহ নোমান, বিজ্ঞ প্রসিকিউটর আব্দুল সাত্তার পালোয়ান, বিজ্ঞ প্রসিকিউটর মামুনুর রশিদ, বিজ্ঞ প্রসিকিউটর হাসানুল বান্না, বিজ্ঞ প্রসিকিউটর SM মইনুল করিম, বিজ্ঞ প্রসিকিউটর শাইখ মাহাদি, বিজ্ঞ প্রসিকিউটর তারেক আব্দুল্লাহ, বিজ্ঞ প্রসিকিউটর সাইনুল রেজা তালুকদার, বিজ্ঞ প্রসিকিউটর SM তাসমিরুল ইসলাম এবং বিজ্ঞ প্রসিকিউটর তানভীর হাসান জোহা। আজকের এই আদালতের ঐতিহাসিক ক্ষণে আমাদের তদন্ত সংস্থার যিনি সমন্বয়ক জনাব আনসারউদ্দিন খান পাঠান, সহ সমন্বয়ক জনাব শহীদুল্লাহ চৌধুরী সহ আমাদের তদন্ত সংস্থার তদন্তকারী কর্মকর্তারা যারা অক্লান্ত পরিশ্রম করে মামলাটাকে এই পর্যায়ে নিয়ে আসেন, তারাও উপস্থিত আছেন। মানে ফর্মাল চার্জ 135 পৃষ্ঠা। আমরা সমস্ত কিছু এই আদালতে এই মুহূর্তে
পুরোটা উপস্থাপন সম্ভব নয় বলে আমরা উল্লেখযোগ্য অংশ আপনাদের সামনে প্রেস করব। প্রথমে কিছু অংশ আমাদের বিজ্ঞ প্রসিকিউটর মিজানুল ইসলাম সাহেব, সামান্য কিছু অংশ, আর সামান্য কিছু অংশ জনাব আব্দুস সালাম তরফদার সাহেব, এবং শেষ দিকে যে বেসিক চার্জের অংশটুকু সেগুলো আমি নিজে প্লেস করবো। এই striking aspects. ইয়েস ম্যাডাম, দ্যাট উইল ডু। মানে শুরুতে প্রথম অংশটুকু উপস্থাপনের জন্য আমাদের মাননীয় প্রসিকিউটর মিজানুল ইসলাম সাহেবকে উপস্থাপন করার জন্য আদালতের অনুমতি প্রার্থনা করছি। মাস্টার কোশ্চেন। মাননীয় আদালত, ইসলামের যে প্রসিকিউটর সাহেবের বক্তব্যের ধারাবাহিকতা যেটা বলতে চাই, এই মামলা ট্রাইব্যুনালের ডিসপ্লে বল ট্রাইব্যুনাল মাননীয় ট্রাইব্যুনাল শুরুতে মেয়র বলেছি, সরি মেয়র, এই ট্রাইব্যুনালের যে মামলাটা আজকে ফরমাল চার্জ দাখিল করেছি, সেই ফরমাল চার্জটা অভিযোগ দাখিল হয়েছিল, অর্থাৎ কমপ্লেন দাখিল হয়েছিল গত 14/8/24 তারিখে, যেটা 127 হিসাবে নিবন্ধিত হয়েছিল। এটা প্রথম তদন্তকারী কর্মকর্তা ছিলেন জনাব জামি আলম খান। পরবর্তীতে তা পরিবর্তন করে আরেকজন তদন্তকারী কর্মকর্তা জনাব আলমগীর হোসেন PPM সেবা নিযুক্ত হয়েছিলেন। এনাকে সার্বিক সহযোগিতা করেছিলেন বিশেষ তদন্তকারী কর্মকর্তা জনাব তানভীর হাসান জোহা। তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা জনাব আলমগীর হোসেন 12/5/2025 তারিখে তদন্ত প্রতিবেদন দাখিল করেন, যাতে এই 3 জনকে আসামি করা হয়েছে। তারা হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক IGP চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এই মামলার তদন্তে সংগৃহীত যে সমস্ত তথ্য উপাত্ত, পত্র পত্রিকা, তথ্য উপাত্তের মধ্যে ছিল পত্র পত্রিকা, ভিডিও, অডিও কল এবং আর অন্যান্য আনুষঙ্গিক বিভিন্ন প্রতিবেদন সংগ্রহ করে তিনি যে রিপোর্ট দিয়েছেন তার ভিত্তিতে আমরা এই ফরমাল চার্জ তৈরি করেছি জনাব আলমগীর সাহেবের সহায়তায়। সেইখানে আমরা মূল অভিযোগে যাওয়ার আগে আওয়ামী লীগের দুঃশাসন এবং আওয়ামী লীগ এবং শেখ হাসিনা কিভাবে ফ্যাসিবাদী শাসনের নিজেদেরকে রূপান্তরিত করেছিল, কিভাবে দেশে একটা স্বৈরাচার প্রতিষ্ঠিত হয়েছিল, কিভাবে একটা একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল, তার কিছু ধারাবাহিক বর্ণনা মাননীয় ট্রাইব্যুনালে দেওয়া প্রয়োজনীয়তা অনুভব করছি। বাংলাদেশে ফ্যাসিবাদ এই আওয়ামী লীগ দুঃশাসনের ইতিহাস 24 বিপ্লবের পটভূমি যেভাবে সংগঠিত হয়েছিল তার মূল বর্ণনাটা আমরা দেখেছি, মূল অবস্থানটা দেখেছি। জুলাই বিপ্লব 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্যাসিবাদী এবং সার্বকাঠী একনায়কতন্ত্রকে উৎখাত করা হয়েছিল। ছাত্র জনতার এই আন্দোলন দমনে ফ্যাসিস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের অনুগত রাজনৈতিক মদতপুষ্ট আইন শৃঙ্খলা বাহিনীর ঘাতক সদস্যবৃন্দ এবং আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের 14 দলীয় সশস্ত্র বাহিনী কর্তৃক সংগঠিত ব্যাপক মাত্রা পদ্ধতিগত আক্রমণ ও লক্ষ্যভিত্তিক নিপীড়ন যা আসামিদের জ্ঞাতসারে সংগঠিত হয়েছিল। এতে প্রায় 1.5 সহস্রাধিক মানুষকে হত্যা করা হয়েছে, 25 সহস্রাধিক মানুষের আহত, অঙ্গহানি ও দৃষ্টিশক্তি হচ্ছে। আওয়ামী এই যে কারণে এই সরকারকে উৎখাত করতে জনগণ উদ্বুদ্ধ হয়েছিল, জনগণ এই আন্দোলনকে সমর্থন দিয়েছিল। এই আলোচনার জন্য প্রথমে আমাদেরকে আওয়ামী লীগের প্রথম শাসন আমল এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার স্বাধীনতা যুদ্ধের প্রেক্ষাপটে কিছু আলোচনা দরকার। সদ্য স্বাধীন দেশ একটা সম্ভাবনার দেশ হিসাবে, গণতান্ত্রিক আশা আকাঙ্ক্ষা এবং সুখী সমৃদ্ধশালী দেশ হিসাবে প্রতিষ্ঠার আকাঙ্ক্ষায় জনতা এই দেশ স্বাধীন করলেও 1971 সালে স্বাধীন হলেও স্বাধীনতার পরপরই আওয়ামী লীগ সরকার তাদের জনগণকে প্রদত্ত প্রতিশ্রুতি লঙ্ঘন করে একনায়কতন্ত্র, স্বৈরাচার এবং নিপীড়ন ব্যবস্থা কায়েম করেছিল, যার প্রথম পদক্ষেপ ছিল রক্ষী বাহিনী গঠন। এই রক্ষী বাহিনী গঠনের মাধ্যমে দেশের মানুষকে অত্যাচার করা হয়েছিল, নিপীড়ন করা হয়েছিল, গুম করা হয়েছিল এবং শুধু তাই নয়, এই রক্ষী বাহিনীর কৃত অপরাধ যেন বিচারের আওতায় না আসে এই জন্য
ওই আইনে একটা ধারা সংযোজন করা হয়েছিল যাতে তাদের কৃতক যে কোনো কর্মকাণ্ডের জন্য তাদেরকে দায় মুক্তি দেওয়া হয়। এরপরে আমরা দ্বিতীয় বিষয় যেটা দেখতে চাই সেটা মাননীয় ট্রাইব্যুনালের সামনে উপস্থাপন করতে চাই। প্রথম সংশোধনের নির্বাচন আমরা 2014 সালের ভোটারবিহীন নির্বাচন, 18 সালের নিশিরাতের নির্বাচন, যা ওনাকে লাইলাতুল ইলেকশনও বলেন, তারপরে আমি এবং দাবির নির্বাচন বহু আলোচনা শুনেছি, কিন্তু এটা সূত্রপাত ঘটেছিল 1973 সালের প্রথম সংশোধনের নির্বাচনে। ওই সময় বিরোধী কণ্ঠস্বর তেমন ছিল না বললেই চলে। একমাত্র বিরোধী কণ্ঠস্বর মেজর জলিল সাহেব নির্বাচিত হবেন এবং এই নির্বাচনকে ঠেকানোর জন্য, নির্বাচনকে জনগণের রায়কে প্রলম্বিত করার জন্য বরিশাল থেকে তার নির্বাচন এলাকায় হেলিকপ্টার করে ব্যালট বাক্স ঢাকায় নিয়ে এসে তাকে পরাজিত করা হয়েছিল, পরাজিত দেখানো হয়েছিল। আমরা প্রত্যেকটা যে অভিযোগে এখানে আনয়ন করেছি, বর্ণনা দিয়েছি, তার তথ্যসূত্র আমরা বর্ণনা করেছি এবং ওই 5টা ভলিউমে আমরা দাখিল করেছি। এরপরে এই আওয়ামী লীগ শাসন আমলের আর একটা দিক হচ্ছে 1974 সালের ভয়াবহ দুর্ভিক্ষ। এই দুর্ভিক্ষে লক্ষ লক্ষ মানুষ নিহত হয়েছিলেন। একটি হিসাবে দেখা যায় গড়ে প্রতিদিন 15,000-এর বেশি লোক মারা যেত। গণতান্ত্রিক প্রক্রিয়ার কবর রচনা ও বাকশাল গঠন, স্বাধীনতা, মুক্তি এবং বহুদলীয় গণতন্ত্রের স্বপ্ন নিয়ে যে মুক্তিযুদ্ধ সংগঠিত ছিল, সেই স্বপ্নকে ভুলণ্ঠিত করে 1975 সালের 25শে জানুয়ারি বাংলাদেশ সংবিধানে 4র্থ সংশোধনী আনয়ন এবং বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ অর্থাৎ বাকশাল নামক সংগঠন প্রতিষ্ঠার মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ার কবর রচনা করে বাংলাদেশে চূড়ান্তভাবে একটি একদলীয় শাসন ব্যবস্থা চালু করা হয়। বাকশাল গঠনের পর অন্যান্য সকল রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করা হয়, সংবাদপত্রের স্বাধীনতা সীমিত করা হয়, সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত হয় এক ব্যক্তি অর্থাৎ শেখ মুজিবুর রহমানের হাতে। সাধারণ নির্বাচন বা উপনির্বাচনে কোনো প্রার্থী হওয়ার কোনো সুযোগ ছিল না, যদি না তিনি বাকশাল প্রধান শেখ মুজিবুর রহমান কর্তৃক মনোনীত হতেন। এই বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে মুক্ত সংবাদপত্রের কণ্ঠরোধ করা হয়। সরকার নিয়ন্ত্রিত 4টি পত্রিকা, দৈনিক বাংলা, ডেইলি বাংলাদেশ টাইমস, ডেইলি বাংলাদেশ অবজারভার এবং সাপ্তাহিক বিচিত্রা বাদে সকল পত্রিকার প্রকাশনা বন্ধ করে দেওয়া হয়। এই 4টি অনুমোদিত পত্রিকাতেও সরকারি নিয়ন্ত্রণ আরোপ করা করে মানুষের মৌলিক অধিকার খর্ব করা হয়। বিরোধীদেরকে বিনা বিচারে আটক রাখার জন্য সংবিধান সংশোধন করে নিবর্তনমূলক আটক রাখার বিধান সম্বলিত আইন পাশ করার সুযোগ করে দেওয়া হয়। এই সত্য স্বাধীন বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে ধ্বংস করে দেয়, দেশকে ফ্যাসিবাদের রাষ্ট্রের দিকে ধাবিত করে। বাকশাল গঠনের প্রতিবাদে পার্লামেন্ট ও মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছিলেন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম.এ.জি. ওসমানী এবং ব্যারিস্টার মঞ্জুর হোসেন। বাকশালে যোগদান না করে রাজশাহী সদর আসনের এমপি জনাব মহিউদ্দিন আহমেদ মালিক সংসদ সদস্য পদ বাতিল করে দেওয়া হয়। 1975 সালের 15ই আগস্ট পট পরিবর্তনের পর একদলীয় শাসন ব্যবস্থা বাতিল করে বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থার পুনঃযাত্রা শুরু করে। এই সুযোগে বাকশাল চেতনাধারী আওয়ামী লীগ সরাসরি একদলীয় শাসনের কথা না বলেও বহুদলীয় শাসনের মোড়কে তাদের কাঙ্ক্ষিত একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তবায়নে পরিকল্পিতভাবে এগিয়ে নিতে থাকে। পরবর্তীতে 1996 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে নয়, তাদের লুটপাটের ঐতিহ্য অনুসরণ করে শেয়ার বাজার লুট করে। 2001 সালে সাধারণ নির্বাচনে 4 দলীয় জোটের কাছে তারা নির্বাচনে পরাজিত হয়। 2008 সালে সেনা সমর্থিত সরকার অধীনে একটি সাজানো এবং পাতানো নির্বাচনে পুনরায় আওয়ামী লীগ ক্ষমতায় অধিষ্ঠিত হয়। সেই শেখ হাসিনার নেতৃত্বাধীন দলটি তখন থেকে গণতন্ত্রের মোড়কে শেখ মুজিবুর রহমান প্রবর্তিত বাকশালী একনায়কতন্ত্র নতুন আওয়ামীকে পুনঃপ্রতিষ্ঠার জন্য ষড়যন্ত্র শুরু করে। এই আওয়ামী দুঃশাসন ও ফ্যাসিবাদের যে 15 বছর, তার মধ্যে বেশ কয়েকটা সেগমেন্ট আমরা ভাগ করি। তার মধ্যে প্রথম বিষয়টা হচ্ছে নির্বাচনী ব্যবস্থা ও গণতান্ত্রিক প্রক্রিয়া ধ্বংস করা। জি, এই ক্ষেত্রে আমরা কয়েকটা সাবটাইটেল করেছি। এক হচ্ছে 2008 সালে ষড়যন্ত্রের মাধ্যমে আওয়ামী লীগের ক্ষমতা দখল ও ক্ষমতা কুক্ষিগত করার জন্য তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা। 2রা জানুয়ারি 2007 সালের সশস্ত্র বাহিনী সামরিক শাসন কর্তৃক ক্ষমতার
ব্যাকডোরের ক্ষমতায় এসে 100 তাদেরকে ক্ষমতা আনার জন্য যে প্রক্রিয়াটা অনুসরণ করেছিল তার মধ্যে উল্লেখযোগ্য ছিল 130টা সংসদীয় আসনের সীমানা পরিবর্তন করে তাদেরকে নির্বাচিত হওয়ার সুযোগ করে দেওয়া হয়েছিল। এরপরে মাননীয় ট্রাইব্যুনাল এবং দেশবাসী সকলেই জানেন যে 2014 সালে কিভাবে একতরফা এবং ভোটারবিহীন নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। আর 2018 সালের নিশিরাতের নির্বাচন, যেটা একটু আগে আমি বললাম যে এটাকে অনেকে লাইলাতুল ইলেকশনও বলে থাকেন। এরপরে এই 2018 সালের নির্বাচন ব্যাপকভাবে সমালোচিত হওয়ার পর তার এক নতুন পদ্ধতি, নতুন সিস্টেম, নতুন উদ্ভাবনী শক্তির মধ্যে আবিষ্কার করলেন আমি এবং দামির নির্বাচন। যেহেতু বিরোধী দল কেউ নির্বাচনে অংশগ্রহণ করলো না, এই জন্য তারা তাদের প্রার্থীকে দামি প্রার্থী হিসেবে দান করালেন। অর্থাৎ সরকারি দলের লোক সরকারি দলের বিরুদ্ধে কথা বলছে, সরকার বিরোধী দল করছে সরকার দুর্নীতি করছে, অর্থাৎ বিরোধী দল মানে যারা নির্বাচন করছে, আর তাদের মহিলা সদস্যদেরকে মনোনীত করে দিচ্ছেন সরকার প্রধান। এইটা আমরা দেখেছি। এই নির্বাচনে আগের দিন এই নির্বাচনের ফলাফল ঘোষণার সময় কি দেখা গেল, প্রধান নির্বাচন কমিশনার বলছেন যে 28% ভোট কাস্ট হয়েছে। পিছন থেকে তাকে বলে দেওয়া হলো যে না, বলে দেন 42%, 40%। এরপরে স্থানীয় নির্বাচন সম্পর্কে মাননীয় ট্রাইব্যুনাল এবং দেশবাসী জানেন কিভাবে এটাকে বলঙ্কিত করা হয়েছিল মানুষের রায়কে, কিভাবে একজন নির্বাচিত হওয়ার পরে তাকে বাদ দিয়ে আরেকজনকে ভোট গণনা না করে ঘোষণা করে দেওয়া হয়েছিল নির্বাচিত চেয়ারম্যান এবং মেম্বার হিসাবে। রাষ্ট্রীয় কাঠামোতে রাজনৈতিক অপব্যবহার ও দুর্নীতির সর্বগ্রাসী চর্চা, এটা মাননীয় ট্রাইব্যুনাল সহ দেশবাসী জানেন। এমনকি এই লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। কারো বাড়ি বিদেশে আছে, সর্বাধিক বাড়ি বাংলাদেশের একজন ব্যক্তি। আবার বেগমপাড়া গঠন করা হয়েছে, উন্নয়ন প্রকল্পের নামে দুর্নীতি করা হয়েছে। খরচ হচ্ছে 1000 কোটি টাকা, দেখানো হচ্ছে 5000 কোটি টাকা। দলীয় আনুগত্য বিবেচনায় বিচারপতিদের নিয়োগ, এই বিষয়টা আমি আর করতে চাচ্ছি না। দলীয় বিচারপতিদের মাধ্যমে বিরোধী দলমত নির্বাচনে মত ও ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা শক্তিশালী করা হয়েছে। বিচার প্রক্রিয়ায় বিদেশি হস্তক্ষেপের নজিরবিহীন উদাহরণ, এই বিষয়টি আমরা একটু আলোচনা আলোকপাত করতে চাই। একটি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল কিছু ব্যক্তি বা একটা নির্দিষ্ট সময়ে সংগঠিত অপরাধের বিচারের জন্য। এই বিচারে যাদেরকে বিচারক নিয়োগ করা হয়েছিল তারা প্রমোশনের লালসায় উচ্চ আদালতে যাওয়ার আকাঙ্ক্ষায় তৎকালীন প্রধান বিচারপতি এবং অন্যান্যদের সাথে গোপনে যোগাযোগ করতেন। অন্যান্য বিচারপতিরা শেখ হাসিনার সাথে গোপনে বৈঠক করতেন কিভাবে জাজমেন্ট দিতে হবে, কিভাবে সিদ্ধান্ত দিতে হবে, এবং এরপরেও তারা দেখুন রায় তৈরি করতে পারতেন না। এই জন্য তারা বিদেশি এক ব্যক্তির সাথে যোগাযোগ করে রায়ের কাঠামো লিখে নিতেন। বিচার বিভাগের উপর নিয়ন্ত্রণ আরোপ এবং প্রধান বিচারপতি অপসারণের জন্য যে সিস্টেমটা আমাদের দেশে গড়ে উঠেছিল 75 সালের 15ই আগস্টের পর থেকে, সেটাকে পরিবর্তন করে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বাতিল করে সংসদের হাতে, অর্থাৎ আওয়ামী লীগ নিয়ন্ত্রিত সংসদের হাতে নিয়ে যাওয়া হয়েছিল। গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এটা নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছিল। এই সময় কেউ যদি সরকারের কোনো বিরোধিতা করতেন, কোন দল যদি বিরোধিতা করতেন, তাহলে সেই দলের নেতৃস্থানীয় ব্যক্তি বা তার সাথে সংশ্লিষ্ট ব্যক্তি বা তাদের সাথে যোগাযোগ যারা রাখতে করতেন তাদেরকে নিয়ে গিয়ে গুম করে দেওয়া হতো, অনেকে খুন করে দেওয়া হতো। এবং এমন একটা ভয়ের সংস্কৃতি তৈরি করা হয়েছিল যাতে জনগণ যেন এদের অপকারের কোনো প্রতিবাদ না করে। পৃষ্ঠা 23। মিজানুল ইসলাম। বিভাগের উপর নিয়ন্ত্রণ আরোপ করতে এবং প্রধান বলেন, আমরা বুঝতে পারি না ঠিক। পেজ 19। সাবেক প্রধান বিচারপতি জনাব সুরেন্দ্র কুমার সিনহা
আওয়ামী লীগ সরকারের আস্থাভাজন হিসাবে প্রধান বিচারপতির পদে অধিষ্ঠিত হন এবং মানবতা বিরোধী অপরাধের বিচারের নামে আপিল বিভাগের প্রহসনমূলক বিচার ও রায়ের মাধ্যমে সরকারের এজেন্ডা বাস্তবায়নে সংক্ষিপ্ত রায় প্রদান পূর্বক জামাত ও বিএনপি নেতাদের মৃত্যুদণ্ড কার্যকর করে। এখানে একটা উদাহরণ আমরা দিতে পারি, সেটা হচ্ছে আব্দুল কাদের মোল্লা সাহেবের জাজমেন্ট, রিভিউ জাজমেন্ট প্রকাশ করার আগে শর্ট অর্ডারে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। যে কিন্তু শেখ হাসিনার সাথে বিচার বিভাগের নিয়ন্ত্রণ নিয়ে বিচারপতি এস.কে. সিনহা চেয়েছিলেন বিচার বিভাগের প্রধান হিসাবে বিচার বিভাগের একচ্ছত্র নিয়ন্ত্রণ তার হাতে থাকবে। বিরোধের প্রেক্ষিতে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার তৎকালীন প্রধান বিচারপতি এস.কে. সিনহার উপর খুব ধরে তাকে নজিরবিহীনভাবে গোয়েন্দা সংস্থা দিয়ে শারীরিক নির্যাতন ও ভয়ভীতি দিকে প্রথমে দেশত্যাগ ও পরে পদত্যাগ করতে বাধ্য করে। এটার তথ্যসূত্র আমরা এখানে পরিষ্কারভাবে উল্লেখ করেছি এবং জি এরপরে পিলখানা ট্র্যাজেডি। ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে ক্ষমতা গ্রহণের পরপরই আওয়ামী লীগ টার্গেট করে সেনাবাহিনীকে পরের পৃষ্ঠা 10 2009 সালের 25শে ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় অবস্থিত বিডিআর পরিবর্তিত নাম বিজেপি সদর দপ্তরে তথাকথিত বিদ্রোহ নামে সেনাবাহিনী 57 জন দেশপ্রেমিক চৌকো সেনা অফিসার 74 জনকে হত্যা করে। বিদ্রোহকালীন সময়ে অবরুদ্ধ কর্মকর্তাদের উদ্ধার করতে তৎকালীন আওয়ামী লীগ সরকার যথাযথ ব্যবস্থা গ্রহণ না করে হত্যাকাণ্ডকে ত্বরান্বিত করেছে। পরবর্তীতে জনগণের জোরালো দাবি সত্ত্বেও বিডিআর বিদ্রোহ প্রসঙ্গে একটা প্রহসনমূলক তদন্ত কার্যক্রম পরিচালনা করেছে। ষড়যন্ত্রের হোতাদেরকে বাদ দিয়ে কেবলমাত্র মাঠে থাকা সৈনিক ও জওয়ানদের বিচার কার্য পরিচালনা করেছে। 5ই আগস্ট বিপ্লবের পর এই রহস্য পুনরুদ্ধারের জন্য একটা কমিশন গঠন করা হয়েছে। এরপরে 20 পৃষ্ঠাতে শাপলা চত্বরের গণহত্যা 1-3-13। 5ই মে রাতের অন্ধকারে সমাবেশে অবস্থান ও নিরীহ নিরস্ত্র এতিম মাদ্রাসা ছাত্র সহ ছাত্র জনতার উপর রাতের অভিযান পরিচালনা করে অগণিত মানুষকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়। এই অপারেশনের নিষ্ঠুরতা ও হত্যাযোগ্য যেন দেশবাসী জানতে না পারে, এই জন্য তাৎক্ষণিকভাবে সরাসরি সম্প্রচাররত দিগন্ত টিভি এবং ইসলামিক টিভি নামে 2টি ইলেকট্রনিক মিডিয়া বন্ধ করে দেওয়া হয়। এই সংবাদ এর মাঝের অংশে আছে অধিকার নামক একটি সংগঠনের হত্যাকাণ্ডের বিষয়ে বর্ণনা দেওয়া তা প্রধানের বিরুদ্ধে মামলা ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে তাকে কারাদণ্ডে দণ্ডিত করা হয়। এরপরে গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড 21। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার তার মেয়াদকালে ভিন্ন মতাবলম্বী মানবাধিকার ভঙ্গি বিরোধী দল সহ যে কোনো ধরনের ভিন্ন মতের নিপীড়ন ও নিষ্পোষণের সমর্থক হয়ে উঠেছিল। এই সময় একটা রিপোর্টে দেখা যায় নিখোঁজ হয়েছিল 416 জন, আর একটা রিপোর্টে দেখা যায় 611 জন। তার মধ্যে হিউম্যান রাইটস ওয়াচের বক্তব্য এর মধ্যে 383 জন আর ফিরে আসেনি। প্রতিবেদনে 86 জনের গুমের কথা উল্লেখ হয়েছে এবং এরই ধারাবাহিকতায় এই নিষ্ঠুরতা এবং গুম খুনের সুরাহা না করে 2001 সালে ডিসেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের উপর মানবাধিকার চরম লঙ্ঘন করার জন্য নিষেধাজ্ঞা আরোপ করে। এরপরে হচ্ছে তৎকালীন স্বৈরাচার 23 নির্দেশনায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী কর্তৃক বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পেজ 23 নারায়ণগঞ্জের 7 খুন, কাউন্সিলর একরাম হত্যাকাণ্ড। ডাক্তার কাউন্সিলর একরাম হত্যাকাণ্ডের একটু বর্ণনা আমি দিতে চাই। তেসরা 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উপজেলা যুবলীগের দীর্ঘদিনের সভাপতি একরামুল হক, যাকে ওই বছর 26শে মে গভীর রাতে কথিত বন্ধুদের নির্মমভাবে হত্যা করে। ঘটনার দিন একটি গোয়েন্দা সংস্থার লোকজন তাকে বারবার ফোন করে একটা জমি কেনার সহায়তা করার জন্য চাপ দিলে সেই গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা কথা অনুযায়ী তিনি বাসা থেকে বের হন। ঘটনা রাত 11টার পর বকট থেকে ফোনে মেয়ে কল করলে ফোনটি চাপ পড়ে রিসিভ হয়ে যায় এবং স্ত্রীর ফোন রেকর্ড হতে থাকে এবং ভয়াবহ হত্যাকাণ্ডের বর্ণনার শেষ মুহূর্তের নৃশংস শব্দ শোনা যায়। মেয়ের কণ্ঠে শোনা যায়, হ্যালো আব্বু। কাপা কাপা ঘরে উত্তর আসে, জি আম্মু আমি নীলা একটা স্থানের নাম যাচ্ছি। এইরকম কন্যা এইরকম একরামের কন্যা ফোনের এক প্রান্ত থেকে প্রশ্ন করতে থাকে। তারপর অপর ফোন থেকে জবাব আসে না, আসে গুলির শব্দ, গোলাগুলি, চিৎকার। এরপরে ডাক্তার ফয়েজ হত্যাকাণ্ড বর্ণনা আছে এবং যারা এই ধরনের গুমের শিকার হয়েছেন তাদের তালিকা আমরা দিয়েছি 25, 26,
27, 28 না, তারপরে আমরা 29-এ দিয়েছি পেজ আওয়ামী লীগের 15 বছরের দুঃশাসন আমলের দেশ থেকে বাধ্য হওয়া ব্যক্তিদের তালিকা। এরপরে হচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে দমন পীড়ন, এই 38। এই ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে নিপীড়িত উল্লেখযোগ্য ব্যক্তি সময়ের তালিকা আমরা উল্লেখ করেছি। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি। এরপরে আমরা যেটা বলছি ঘৃণার রাজনীতি, এইটা মাননীয়টা আমি একটু উপস্থাপন করতে চাচ্ছি। ঘৃণার রাজনীতি, রাজাকার ও মুক্তিযুদ্ধের চেতনা শব্দের অপব্যবহার। 1971 সালের মহান স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ জন্ম হওয়ার পর থেকেই মুক্তিযুদ্ধকে পুঁজি করে ফ্যাসিবাদী আওয়ামী লীগ জাতিকে বিভক্ত করার অপচেষ্টায় লিপ্ত হয়, প্রচেষ্টা চালিয়ে যায়। নিজেদেরকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ও বিরোধী মতাদর্শের যে কোনো ব্যক্তি, বিশেষত ইসলামী মনোভাবাপন্ন ব্যক্তিদের স্বাধীনতার বিপক্ষের শক্তি, রাজাকার ইত্যাদি নামে প্রচার করার মাধ্যমে এক ধরনের অবমানের অমানবিককরণ প্রক্রিয়া দীর্ঘদিন থেকে চলে আসছে। মুক্তিযুদ্ধের ইতিহাসের অপব্যাখ্যা করে শুধুমাত্র ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ও রাজাকার নামে অভিহিত করে ডিভাইড অ্যান্ড রুল পলিসি জারি করে বৈষম্য, এই প্যারার শেষে একটা সেপারেট সেগমেন্ট বৈষম্য বিরোধী আন্দোলন ও রাজাকার ত্যাগ। যে কোনো গণহত্যা বা মানবতা বিরোধী অপরাধ সংগঠনের পূর্বে অপরাধীর একটা সাংস্কৃতিক বা মনস্তাত্ত্বিক প্রস্তুতি গ্রহণ করে, যার অন্যতম প্রধান উপাদান হলো অপমানজনক ও অবমাননাকর ভাষার ব্যবহার। ইতিহাসের বিভিন্ন অধ্যায়ে দেখা যায় যে আফ্রিকার রোয়ান্ডার তুৎসিদের টেরাকোটা বলা হতো, নাজি জার্মানিতে ইহুদিদেরকে ইহুদু বলা হতো, বসনিয়ায় মুসলিমদেরকে ক্যান্সার বলা হতো, মিয়ানমারের রোহিঙ্গাদেরকে বাঙালি বা অনুপ্রবেশকারী, সুদানের দারপুরদের আফ্রিকানদের দাস হিসাবে চিহ্নিত করার মতো ভাষা ব্যবহার হতো। এসব ভাষা কেবল ঘৃণা ছড়ানি বরং সংশ্লিষ্ট গোষ্ঠীগুলির প্রতি সহিংসতায় ন্যায্যতা দিতে সহায়তা করেছে। আওয়ামী সরকার গণমাধ্যম নিয়ন্ত্রণের বিষয়টা আছে, আমাদের 43 পৃষ্ঠা আছে গণমাধ্যমের উপর আঘাত। আমি যাচ্ছি এরপরে না লাইন বাই লাইন বিপ্লবের সূচনা হয়েছিল 24শে জুলাই। বিপ্লবের সূচনা হয় 1 জুলাই থেকে 5 আগস্ট, যার বর্ণনা আমরা দেখতে পাচ্ছি। আমাদের সকলেরই জানা আছে কোটার ইতিহাস। কোটার ইতিহাসে সিম্পল একটা কথা আমি যেখানে বলতে চাই, কোটা আন্দোলনটা কেন হলো। একটা উদাহরণ আমি দিতে চাই যেটা আমাদের বর্ণনাতে আছে, সেটা হচ্ছে যে পরীক্ষা যারা দিল, যিনি 71 পেলেন তিনি ফেল করলেন, আর কোটাতে যিনি 42 পেলেন তিনি পাস করলেন। আর শেষ আমি যে দুটো বিষয় আনতে চাচ্ছি, এক হচ্ছে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহারের নির্দেশ। আমরা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র ফজলেনুর তাপস এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এবং শেখ হাসিনার মধ্যেকার 16 জুলাই এবং 18 জুলাই দুটো ফোন আলাপের অডিও দাখিল করছি, ইনভেস্টিগেশন রিপোর্ট সময় সংগ্রহ করেছে। তাতে দেখা যায় উনি বলছেন যে এদের ইংল্যান্ডে গুলি করে মারা হয়েছে, ছাত্রদেরকে মেরে ফেলতে হবে, কোনো সমস্যা নাই, আর কি লেটার উইকেন্ড ব্যবহার করতে যাচ্ছে। আরেকটা বিষয় কি বলছেন, সেটা হচ্ছে যে আমি বললাম ভাঙতে অমুক জিনিস, আগুন দিতে ওরা যে সেতু ভবন ভেঙে দিল, অর্থাৎ আগুন জ্বালার পরিকল্পনাটা তিনি তৈরি করেছিলেন। বাকিটা আমার লাইনের সিনিয়র আব্দুল সমদ আমি পেজ 60 উপর সরি
সম্মানিত ট্রাইব্যুনাল, এই জুলাই বিপ্লবে সংঘটিত মানবাধিক বিরোধী অপরাধের ভিকটিমদের পরিচয়, পেজ 60। হেডিংটা হলো জুলাই বিপ্লবে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের ভিকটিমদের পরিচয়। 2024 সালে জুলাই আগস্টে ক্ষমতাসীন আওয়ামী লীগের সরকার কর্তৃক ছাত্র জনতার শান্তিপূর্ণ আন্দোলন দমন এবং রাজনৈতিক নিপীড়ন করার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশগ্রহণকারী নিরীহ নিরস্ত ছাত্র জনতা বিরোধী দলের নেতাকর্মী, বিশেষত বিএনপি, জামাত, অন্যান্য দলের সদস্য ছাড়াও আন্দোলনে অংশগ্রহণকারী সকল শ্রেণী পেশা সাধারণ মানুষকে লক্ষ্যবস্তু হিসেবে নির্ধারণ করা হয়, যারা এই সময়কালে পরিচালিত সকল প্রকার আক্রমণ, নির্যাতন, নিপীড়ন, গণগ্রেপ্তার, মামলাবাজি, ভয়ভীতি ও সহিংসতার মুখে পড়েন। এই আন্দোলনের সমর্থনকারী হিসেবে ভিন্ন মতাবলম্বী চিকিৎসক, আইনজীবী, সাংবাদিক, মানবাধিকার কর্মী, শিক্ষাবিদ, অনলাইন সমালোচক ও সাধারণ নাগরিকদের নির্যাতন, নিপীড়ন, গণগ্রেপ্তার ইত্যাদি দমনমূলক ব্যবস্থার মাধ্যমে হয়রানির শিকার হতে হয়। ভিকটিম নির্ধারণে ব্যবহৃত কৌশল, আওয়ামী লীগের শাসনামলীর নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলোর সহায়তায় রাষ্ট্র সুসংগঠিতভাবে সর্বত্র নজরদারি দমন নীতির প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। তারই ধারাবাহিকতায় মানুষের যোগাযোগ ও চলাফেরার উপর গোয়েন্দা সংস্থা যেমন ডিজিডিএফআই, এনএসআই, সিটি, টিসি, এসবি স্পেশাল ব্রাঞ্চ এবং পুলিশের গোয়েন্দা বিভাগ সক্রিয়ভাবে সর্বাধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নজরদারি করেছে। বিরোধী ও ভিন্ন মত দমন ও নিপীড়নের কৌশল হিসাবে ডিজিটাল সার্ভেলেন্সের জন্য তারা একটি স্বতন্ত্র নজরদারি প্রতিষ্ঠান গড়ে তোলে, যার নাম দেওয়া হয় ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার। শুরুতে এই নজরদারি কাজটি পরিচালনা করত র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর। তখন এই নজরদারি ইউনিটির নাম ছিল ন্যাশনাল মনিটরিং সেন্টার। বাহ্যিক আবরণে এই প্রতিষ্ঠানটির কাজ অপরাধী শনাক্তকরণের বৈধ নজরদারি লক্ষ্য পরিচালিত বলে বলা হলেও আড়ালে এই প্রতিষ্ঠানের মাধ্যমে বিরোধী নেতাকর্মী এবং ভিন্ন মত পোষণকারী কিংবা সরকারের অবৈধ কর্মকাণ্ডের জন্য হুমকি হয়ে ওঠা ব্যক্তিবর্গকে নজরদারি, অপহরণ ও গুম করার কাজে ব্যবহৃত হয়ে থাকে। বিশেষত জুলাই আগস্ট গণবিপ্লবে এই আন্দোলনকারীদের চিহ্নিত করা এবং এর আলোকে দমন পীড়নের লক্ষ্যে নজরদারি করতে ড্রোন, ফোনে, আড়িপাতা এবং লোকেশন ট্র্যাকিং ইত্যাদি প্রযুক্তি ব্যবহার হয়েছে। এর পাশাপাশি আন্দোলনরত শিক্ষার্থী চিহ্নিত করতে আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠন সমূহ যেমন ছাত্রলীগ, যুবলীগ তাদের মাঠ পর্যায়ে সশস্ত্র ক্যাডার বাহিনীকে ব্যবহার করেছে। এই সকল তথ্যের আলোকে আইন প্রয়োগকারী সংস্থাগুলো, বিশেষ করে পুলিশ ও র্যাব, প্রতিবাদ দমন, গ্রেপ্তার এবং বিক্ষোভ দমন করতে বল প্রয়োগ মাধ্যমে নিপীড়ন চালিয়েছে। যারা সরাসরি নির্দেশ দিয়েছিল তৎকালীন ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তা কার্যকর করেছে তৎকালীন সেতুমন্ত্রী ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তৎকালীন আইজিবি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সহ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা ও তাদের অধীনস্থরা এবং আইন শৃঙ্খলা বাহিনী।